ঠিক আছে। আচ্ছা, নিউট্রন রিংস। নিউট্রন রিংস এটা হচ্ছে একটা লাইটের ফেনোমেনা, যে ফেনোমেনা অফ লাইট। এখানে লাইটে কোন ফেনোমেনা, লাইটে আমরা একটু আগে যে আহ, গত ক্লাসে আমরা যে ফেনোমেনা পড়ছি যেটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। তো নিউট্রন রিংস হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইটের একটা ফেনোমেনা, যেটা কিভাবে ক্রিয়েট হয়, দুইটা সারফেসের মধ্যে রিফ্লেকশনের মাধ্যমে এই জিনিসটা ক্রিয়েট হয়। কি কি সারফেস? একটা স্পেরিক্যাল সারফেস আর একটা হচ্ছে ফ্ল্যাট সারফেস। তো it is named after Isaac Newton, who first studied them in 1717. তো নিউটনের নামে এটাকে নামকরণ করা হয়েছে, যার কারণে এটাকে বলা হয় নিউটনস রিং। আসলে এখানে কি হয়, এখানে বলা হলো কি, যে দুইটা সারফেসের মধ্যে রিফ্লেকশনের পর ইন্টারফারেন্স অফ লাইট তৈরি হয়। সেই ইন্টারফারেন্স অফ লাইটটাই হচ্ছে আসলে এইটা নিউটনস রিং এর ঘটনা। ঠিক আছে। আচ্ছা রুবেল, হাত তুলছো, কিছু বলবা? জি স্যার, ওই যে আপনি বলছেন না স্পেরিক্যাল সারফেস আর ফ্ল্যাট সারফেসটা কি, ওইটা স্যার একটু আচ্ছা যদি বলতেছি। বলতেন। আচ্ছা, স্পেরিক্যাল শব্দের অর্থ, ফ্ল্যাট মানে তো হচ্ছে জানোই হ্যাঁ, সমতল। সমতল। আচ্ছা, স্পেরিক্যাল মানে কি? স্পেরিক্যাল এই যে আমরা যে লেন্স বলি, জি বিভিন্ন যে লেন্স আছে, উত্তল লেন্স বা অবতল লেন্স, স্যার, অবতল লেন্স। এগুলো হচ্ছে এক ধরনের স্পেরিক্যাল সারফেস। আচ্ছা, তো এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নিচে হচ্ছে একটা নর্মাল গ্লাস প্লেট আছে, এটা হচ্ছে একটা নর্মাল গ্লাস প্লেট, এটা হচ্ছে একটা নর্মাল গ্লাস প্লেট। আর এটা এটা হচ্ছে একটা প্ল্যানো কনভেক্স লেন্স, তাই না? প্ল্যানো কনভেক্স লেন্স মানে হচ্ছে সমতল উত্তল লেন্স। একটা সমতল উত্তল লেন্স আর একটা হচ্ছে প্লেন গ্লাস প্লেট। এই দুইটাকে যদি আমি একত্রে বসাই তখন কি হবে, এরকম একটা অবস্থা তৈরি হবে, তাই না? জি স্যার। আচ্ছা, একটা নর্মাল গ্লাস প্লেট আর একটা হচ্ছে লেন্স, সেটা হচ্ছে প্ল্যানো কনভেক্স লেন্স। তো এখন আমার এইখানে যদি কোনো একটা লাইট সোর্স থাকে, যে এখানে আমি একটা লাইট সোর্স রাখছি, ঠিক আছে, এখান থেকে লাইট বেরোচ্ছে, ঠিক আছে, দেখুন একটা লাইট সোর্স আছে, এখান থেকে লাইট আসতেছে, সেই লাইটটা এদিক দিয়ে আসবে। এখন এইখানে যদি আমি আরেকটা গ্লাস প্লেট রাখি, যে গ্লাস প্লেটটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো আছে, তখন কি হবে, এখানকার লাইটগুলা সবগুলা রিফ্লেক্ট হয়ে নিচের দিকে চলে যাবে। এখানে লাইট আসবে, সেই লাইটটা নিচে বরাবর যাবে, ঠিক আছে, লাইটের ধর্ম এইরকম। আচ্ছা, তো যাওয়ার পরে সেই লাইটগুলো নিচে গিয়ে কিছু লাইট এখান থেকে উপর দিকে রিফ্লেক্ট করবে, কিছু লাইট এদিক থেকে ভেতরে প্রবেশ করবে, যেহেতু লেন্সে হচ্ছে লাইট প্রবেশ করতে পারে। আর লেন্সের মধ্যে যখন লাইট প্রবেশ করবে তখন অবশ্যই কি হবে, এখানে প্রতিসরণ হবে। প্রতিসরণ হইলে কি হবে, যে ওই লাইটগুলা তার দিকের পরিবর্তন হবে। তো দিকের পরিবর্তন করে সে গিয়ে ওই লেন্সের যে আরেক পাশে আছে সেই পাশে যাবে। তো সেইখান থেকে আবার কিছু লাইট রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে কিছু লাইট উপরে বের হবে। আবার কিছু লাইট কি করবে, একেবারে এই নিচে আবার প্রতিসরিত হবে। প্রতিসরিত হওয়ার পরে দেখো একটা জিনিস খেয়াল করে, যে যেহেতু এখানকার শেপটা এরকম, তার মানে কি এখান দিয়ে কিছু বাতাস বা এয়ার থাকবে, কিন্তু মাঝখানে কিন্তু কোনো এয়ার নাই। তো দেখা যাবে কিছু লাইট হচ্ছে এই যে এইখানকার যে এয়ার আছে সেই এয়ারে রিফ্লেক্ট হবে, আর কিছু লাইট একেবারে নিচে গ্লাস প্লেটে রিফ্লেক্ট হবে। তো যার কারণে এক এক জায়গা থেকে বিভিন্ন লাইট রিফ্লেক্ট হয়ে উপরে চলে আসতেছে। সেই লাইটগুলো যখন একটা একটার উপর পড়বে তখন দেখা যাবে কিছু কিছু লাইট সেম ফেজে পড়তেছে আর কিছু কিছু লাইট অপোজিট ফেজে পড়তেছে। তো যার কারণে তখন ওইখানে এই একটি ধরনের ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে। সেই ইন্টারফারেন্স প্যাটার্নটা আবার উপর থেকে একটা মাইক্রোস্কোপের মাধ্যমে যদি তুমি দেখার চেষ্টা করো তখন দেখতে পারবা। তখন দেখবা যে ওই প্যাটার্নটা দেখতে হচ্ছে এরকম, এই যে এরকম রিং এর মতো হইতেছে, ঠিক আছে, যে কোনো একটা এরকম রিং এর মতো হইতেছে। তো যেহেতু প্যাটার্ন গুলা দেখতে রিং এর মতো, আর এই জিনিসটা ফার্স্ট স্টাডি করছে বিজ্ঞানী নিউটন, এই জন্য এই জিনিসটাকে বলা হয় নিউটনস রিংস। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? না স্যার। না স্যার। স্যার, হুম, স্যার এই যে স্যার
স্যার একটু উপরে স্যার। এটা স্যার মিরর নাকি স্যার গ্লাস, মানে এমনি এয়ার গ্লাস স্যার? কোনটা? স্যার এই যে না স্যার, এই যে যেটা মানে পরবর্তীতে আবার রিফ্লেকশন আছে নিচের দিক যাচ্ছে স্যার, লেন্সে পড়তেছে। এইটা এটা না স্যার ওটা না স্যার, না উপরেরটা স্যার, স্যার। এটা রিফ্লেকশনটার কথা বলতেছে, জি স্যার, রিফ্লেকশনটা। এটা 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 জি স্যার, জি স্যার। আচ্ছা, এটাকে তুমি এই জিনিসটা তুমি নর্মাল একটা গ্লাস প্লেট হিসেবেও দিতে পারো। নর্মাল গ্লাস প্লেট সেই হিসেবে তুমি স্যার নরমাল গ্লাস প্লেটে দিলে তো স্যার, মিরর দিতে পারো। স্যার মিরর দিলে তো স্যার উপর থেকে স্যার মাইক্রোস্কোপ স্কোপ দিয়ে স্যার দেখতে পাবো না স্যার। না, এখন এই জিনিসটা তো তুমি দেখতেছো এখানে 2D, যার কারণে মনে হচ্ছে যে উপরে মাইক্রোস্কোপ আর এই যে এক এক জায়গায়, কিন্তু স্যার এক জায়গায় না। এইটা তো তোমার উপরে, বুঝো নাই? এইখানে তুমি একটু দেখার বুঝো, এই যেখান থেকে লাইট আসতেছে এই দিক থেকে তুমি দেখতেছো, ঠিক আছে? আর এইটা তো তোমার এই পাশে, এটা তো এইটা তো এইখানে না, এটা হচ্ছে উপরে। মানে কি তুমি এইটা একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে 3D ভাবে স্যার দেখার স্যার চেষ্টা আমি করো। তো স্যার ওই ইয়ার মধ্যে দিয়ে দেখবো না স্যার, গ্লাসটার মধ্যে দিয়ে দেখতেছি না, ওই না না, মাইক্রোস্কোপ গ্লাসের মধ্যে কেন দেখবা? বাইরে থেকে স্যার। হ্যাঁ, এইখানে হচ্ছে তোমার ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হবে, সেই প্যাটার্নটা তুমি উপর থেকে দেখবা, উপর থেকে একটা ইসের মাধ্যমে দেখবা। স্যার এটা 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 কোনো যে কোনো অ্যাঙ্গেল থেকে তাহলে দেখতে হবে? আচ্ছা, অ্যাঙ্গেল না, তোমাকে ভিডিও দেখাই। ওকে স্যার। Newton's rings. The phenomenon of Newton's rings, named after Isaac Newton, is an interference pattern caused by the reflection of light between two surfaces, a spherical surface and an adjacent flat surface. When a parallel beam of monochromatic light is incident, normally on a combination of a plano-convex lens and a glass plate, a part of each incident ray is reflected from the lower surface of the lens, and a part, after refraction through the air film between the lens and the plate, is reflected back from the plane surface. These two reflected rays are coherent, hence they will interfere and produce a system of alternate dark and bright rings. Apparatus: monochromatic light, wooden mount. This is a rectangular shaped box at the bottom of which we place plain glass material and the lens. Light is directed to the lens through this reflector. Optically flat glass plate, a plano-convex lens, traveling microscope. Procedure: turn on the sodium lamp, place a plano-convex lens on the plain glass plate with curved surface in contact with the glass plate, and place this system inside a mount placed under a traveling microscope. The reflector on the mount will direct light onto the optical system. Focus the traveling microscope to see the bright and dark circular fringes. Fix the vertical crosswire of the microscope on the 20th bright ring at leftmost end and record the reading on the horizontal scale. Repeat these measurements for microscope movement from left to right and evaluate the diameters of different rings. Calculations: the main scale has 20 divisions in between 2 centimeter readings. স্যার বুঝতে পারছি স্যার। The vernier scale has 50 total divisions. So the least count of microns divided by just take the reading of that point. স্যার ওটা স্যার আসলে মিরর না স্যার, ওটা ইয়া স্যার গ্লাস হবে স্যার, Mono- গ্লাসই আছে স্যার। this হুম না, ওটা তুমি ওটা- মিরর, ওটা তুমি যে কোনো কিছু বসাইতে পারবে, কোনো সমস্যা rays না। are জি coherent. স্যার। Hence, মিরর দিলে স্যার আসলে ওই পিছনের পাশটা তো ঢাকা থাকবে, তাহলে দেখা যাবে না স্যার, আমি যা শুনি তাই স্যার। থ্যাংক ইউ স্যার। ওটা মিরর হবে না স্যার। আচ্ছা, সেটআপটা যেন কই। and the lens. Light is directed to the lens through. This is a rectangular shape apparatus. Monochromatic. এবং এখানে যেটা করতে হয় যে এই এক্সপেরিমেন্ট যখন করতে হয়, তুমি যে রুমে এক্সপেরিমেন্ট করবা সেই রুমে অন্য কোনো লাইট থাকতে পারবে না। এবং এই এক্সপেরিমেন্ট গুলো করতে হয় ডার্ক রুমে, মানে হচ্ছে সেই রুমের যত মানে সেই রুমে যেন কোনো ধরনের লাইট না প্রবেশ করে, রুদ্র প্রক্রিয়া যাকে বলে স্যার। ঠিক আছে? এবং
আমরা নর্মালি যেটা করা হয় যে ওই রুমের গ্লাসগুলোকে কালো কালার করে ফেলা হয় যেন কোনো লাইট প্রবেশ করতে না পারে, মানে জানালা গ্লাসগুলোকে। ওকে, তো এখান থেকে আমরা আসলে কি বললাম, এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে এখানকার মাঝখানে যে ফ্রিঞ্জটা তৈরি হয় সেই ফ্রিঞ্জটা হবে কি ডার্ক ফ্রিঞ্জ, তার পাশে হচ্ছে ব্রাইট, তারপর ডার্ক, তারপর ব্রাইট, এরকম। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যে মাঝের রিংটার কোন ধরনের কালার হয়, সেটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ। ঠিক আছে, ডার্ক ফ্রিঞ্জ কেন হয়, কারণ হচ্ছে এই যে এইখানে যে মাস পয়েন্ট, সেই মাস পয়েন্টটা কিন্তু হচ্ছে কোনো বাতাস নাই, আছে এই মাস পয়েন্টটাকে কোনো এয়ার আছে, না এয়ার স্যার। নাই, এখানে হচ্ছে একটা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়। যদি কখনো এই এক্সপেরিমেন্টে করতে গিয়ে দেখো যে মাঝখানে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে, তার মানে বুঝতে হবে তোমার এই গ্লাস প্লেট আর লেন্সের মাঝখানে কোনো কিছু ফাঁকা আছে। আচ্ছা, এরপরে আমরা লাইটে আরেকটা ফেনোমেনা পড়বো, সেটার নাম হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট, মানে আলোর স্যার ওই জায়গাটা স্যার মানে ডার্কনেস হইল স্যার, যদি স্যার পুরো লেন্সটা ইয়া করে দেয়, ডার্ক করে দেয়, তাহলে কি পুরো জায়গায় স্যার ডার্ক ইয়া হবে স্যার, পুরা পাতা লেন্স, শুরু করে দেয়, তাহলে ই তৈরি হবে না, নিউটন স্ট্রিং তৈরি হবে না। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট, যাকে বলে আলোর অপবর্তন, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এরকম যে তোমরা অনেক সময় দেখো একটা রুমে লাইট জ্বলতেছে, তো ওই রুমটা আটকানো, কিন্তু তারপরে ওই রুম থেকে কিছু লাইট পাশের রুমে চলে আসে, তাই না, ছিদ্র দিয়ে বা দরজার ফাঁকা দিয়ে বা দরজার নিচ দিয়ে কিছু লাইট অন্য রুমে চলে আসে। তো আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো তোমরা, যে কোন একটা জায়গায় ধরো তোমার রান্নাঘরে, যেন আমার রান্নাঘরে এখন লাইট জ্বালানো, তো আমার অন্য কোনো রুমে লাইট নাই, তো রান্নাঘর থেকে কিছু লাইট হচ্ছে পাশের রুমে আসতেছে, তো দেখবে এখানে একটা দাগের মতো তৈরি হয়েছে যে এই পাশটুকু অন্ধকার, এই পাশটুকু আলো। তো তুমি যদি একটু ক্লোজলি ওই ইসে যাও, ওই দাগের ওইখানে যাও, তাহলে তুমি দেখবা যে ওইখানে আসলে কোনো ডেফিনিট কোনো দাগ নাই, যে দাগের এই পাশে অন্ধকার আর এই পাশে আলো। দেখবা এরকম যে দাগ, ওই যেটা তোমার দাগ মনে হচ্ছে তার দুই পাশেই কম বেশি আলো আছে, মানে কোনো এমন জায়গা নাই যেখানে একেবারে কমপ্লিটলি কালো আর পাশেরটা কমপ্লিটলি সাদা। ওখানে দেখবা যে আলো আস্তে আস্তে কমতেছে বা আস্তে আস্তে আলো বাড়তেছে, এরকম কিন্তু কোনো নাই, একেবারে ডেফিনিট কোনো একটা নাই, বাউন্ডারি নাই, যে বাউন্ডারি হচ্ছে বাউন্ডারি এক পাশে আলো অন্ধকার আর এক পাশে আলো, এরকম কিছু নাই। তো এই জিনিসটাকে বলা হয় যে লাইটের বেন্ডিং, মানে লাইটকে আমরা জানি নর্মালি লাইট সরল পথে চলে, কিন্তু লাইট যদি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় তখন লাইট হচ্ছে কিছুটা বেঁকে যায়, স্লাইটলি বেন্ডিং হয়ে যায়। তো ডিফ্রাকশন অফ লাইট হচ্ছে স্লাইট বেন্ডিং অফ লাইট। ডিফ্রাকশন অফ লাইট ইজ দ্য স্লাইট বেন্ডিং অফ লাইট when it passes around the edge of an object। যখন একটা বস্তুর ধার বা কিনার ঘেঁষে লাইট প্রবেশ করে, তখন ওই লাইটটা স্লাইটলি হচ্ছে বেঁকে যায়। তো এটাকেই বলা হয় ডিফ্রাকশন অফ লাইট বা আলোর অপবর্তন। এবং এই বেঁকে যাওয়াটা, এই যে বাঁকতেছে, এই amount of bending depends on the relative size of the wavelength of light। আমার লাইটের ওয়েভলেন্থ কত সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, যে ধরো সূর্যের আলো আসতেছে, সেই আলোটা এই আমাদের বায়ুমণ্ডলে যে হচ্ছে বিভিন্ন আছে, ক্লাউড ড্রপলেট আছে, সেই ড্রপলেটের মধ্যে তো বিভিন্ন অণু আছে, সেই অণুগুলোর মধ্যে যখন খায়, ধাক্কা খায়, তখন হচ্ছে সেগুলা এরকম স্লাইডলি বেঁকে যায়, ঠিক আছে। তারপরে ধরো যে এখানে একটা লাইট আছে, এর পাশে একটা লাইট ওয়েভ আছে, সেই লাইট ওয়েভটাকে আমি যদি এরকম একটা বড় ছিদ্র দিয়ে হচ্ছে দেই, আলো দিই, করতে দেই, মানে লাইটকে বেন্ডিং হতে দেই, তখন দেখবা বেন্ডিং এর পরিমাণটা একটু কম হবে। আমার ওই যে তীক্ষ্ণ যে ছিদ্র যেটা আছে, ছিদ্রটা যত ছোট হবে ওই বেন্ডিংটা তত বেশি হবে,
ঠিক আছে, মানে আমার ধার বা কিনার গোলা যত তীক্ষ্ণ হবে তত বেশি হবে। তো এই জন্য এগুলো আসলে কিছু কন্ডিশন আছে যে কোন কোন কন্ডিশনে ডিফ্রাকশন অফ লাইট হয়। দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ইন কেস অফ স্ট্রেট ইজ, মানে একেবারে খাড়া ধারের ক্ষেত্রে হচ্ছে ডিফ্রাকশন অফ লাইট হয়। এবং এই ইজটাকে কেমন হইতে হবে, দ্য ইজ শুড বি ভেরি শার্প, খুবই শার্প হইতে হবে, তীক্ষ্ণ হইতে হবে। and its width is to be the equal or of the order of the wavelength of light. এটা কেমন হইতে হবে যে লাইটের যে ওয়েভলেন্থ আছে সেই লাইটের ওয়েভলেন্থের সমান হইতে হবে বা ওই অর্ডারে হইতে হবে। লাইটের ওয়েভলেন্থ কত বলতো? নরমালি লাইটের ওয়েভলেন্থ কত হয়? 400 থেকে 700 ন্যানোমিটার, ঠিক আছে। তো ওই জিনিসটাকে এত ছোট হইতে হবে যে 400 থেকে 700 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে হইতে হবে। যদি হয় তাহলে ইন দ্যাট কেস ডিফ্রাকশন অফ লাইট তৈরি হবে। আরেকটা জায়গায় ডিফ্রাকশন অফ লাইট তৈরি হয় সেটা হচ্ছে থিন হোলের ক্ষেত্রে, মানে সরু ছিদ্রর ক্ষেত্রে, ঠিক আছে। সরু ছিদ্রর ক্ষেত্রে ছিদ্রটা যদি এত বেশি স্মল হয় যে ওই ছিদ্রের যে ডায়ামিটার সেই ডায়ামিটারটা হচ্ছে লাইটের ওয়েভলেন্থের সমান, তাহলে ইন দ্যাট কেস ডিফ্রাকশন অফ লাইট তৈরি হবে, ঠিক আছে। তো এই দুইটা হচ্ছে ডিফ্রাকশন অফ লাইটের শর্ত। এই কোশ্চেনগুলো কিন্তু ভাইভাতে প্রায় জিজ্ঞেস করা হয় যে ডিফ্রাকশন অফ লাইটের শর্ত কি। আচ্ছা, ডিফ্রাকশন অফ লাইট দুই ধরনের, একটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন, আর একটা হচ্ছে ফ্রনহফার ক্লাস অফ ডিফ্রাকশন। ডিফ্রাকশন অফ লাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন, আর একটা হচ্ছে ফ্রনহফার ক্লাস অফ ডিফ্রাকশন। আচ্ছা, তার আগে ডিফ্রাকশন অফ লাইট নিয়ে একটা ভিডিও তোমরা দেখতে পারো। স্যার আমাদের আগের ক্লাসগুলো একটু আপলোড করে দিন স্যার, গত আচ্ছা, ঠিক দুইটা আছে, ক্লাস আমি মানে বুঝতেই পারিনি। 10 ডিসেম্বরের পরে আর আপলোড হয় নাই স্যার ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি আপলোড করে দিই। So suppose we're casting an interference pattern that has diffraction. One property of all waves is diffraction. This is where waves spread out at the edges or diffract when they pass through a gap or go past an object. Let's look at some water waves from above. We can see the diffraction happening here. We set the gap much bigger than the wavelength. We don't get much diffraction, just a bit of a spreading out of the edge. But as we decrease the size of the gap, we get much better diffraction until the gap size equals the wavelength when we get maximum diffraction. It should also be obvious that we could have increased the size of the wavelength, leaving the gap size the same, and that would also have improved diffraction. The main thing is we get the gap size to equal the wavelength. So this is great, but is there a practical use for this? Well, there is. If you lived near a big hill, you might have problems getting TV or radio reception, as the waves would be blocked by the hill. But because of diffraction, the waves spread out when they pass the hill and can be received by your aerial. However, the really short wavelength signals will still miss, but you'll get the longer wavelength ones. So in summary, diffraction is where waves spread out at the edges when they pass through a gap or go past an object. And diffraction happens best when the wavelength equals the size of the gap. কি বুঝতে পারছো কিছু? স্যার আমি তো ভিডিও দেখতেই পারলাম না। জি স্যার, বুঝতে পারছি। এই দেখো, এইখানে একটা মজার জিনিস দেখা যায়, যেটা একটা পাহাড়ের এই পাশ থেকে একটা নেটওয়ার্ক যদি The waves would be blocked by the hill, but because of diffraction, the waves spread out. But is there a practical use for this? Well, there is. If you lived near a big hill, you might have problems getting TV or radio reception, as the waves would be blocked by the hill. But because of diffraction, the waves spread out when they pass the hill and can be received by your aerial. However, the really short wavelength signals will still miss, but you'll get the longer wavelength ones. So in summary, diffraction is where waves spread out at the edges when they pass through a gap or go past an object. And diffraction happens best when the wavelength equals the size of the gap.
ওকে, আচ্ছা। তো আমরা যেটা বলতেছিলাম যে যে ডিফ্রাকশন নিয়ে আমরা পড়তেছি, এই ডিফ্রাকশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন, আর একটা হচ্ছে ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। তো ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন কি আর ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন কি? তো যখন তোমার লাইট সোর্স আর স্ক্রিন এটা তোমার মাঝখানে অবস্ট্রাকল থেকে ফাইনাইট ডিস্টেন্সে থাকবে, তখন যে ধরনের ডিফ্রাকশন হবে সেই ডিফ্রাকশনকে আমরা বলবো ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন। তো এই পাশে তোমার লাইট সোর্স আছে, এইখানে তোমার লাইট সোর্স, ঠিক আছে, তারপরে মাঝখানে যে অবস্ট্রাকল আছে সেই অবস্ট্রাকলের মধ্যে যে কাহিনীটা হইতেছে, আর তোমার এই পাশে যে স্ক্রিন আছে সেই স্ক্রিন হচ্ছে এখানে। তো এই দুইটা থেকে এই মাঝখানে অবস্ট্রাকল যদি ফাইনাইট ডিস্টেন্সে হয়, মানে কম ডিস্টেন্সে হয়, যেটা ক্যালকুলেট করা যায় এরকম ডিস্টেন্সে হয়, তখন যে ধরনের ডিফ্রাকশন অবজার্ভ করা যাবে সেটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন। এই ধরনের ডিফ্রাকশনের ক্ষেত্রে যে ওয়েভ ফ্রন্ট গুলো তৈরি হয়, ওয়েভগুলো তৈরি হয়, সেগুলো নর্মালি স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হয়। স্ফেরিক্যাল ওয়েভ তৈরি হয় বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ তৈরি হয়, ঠিক আছে, স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ তৈরি হয়। এই ধরনের ডিফ্রাকশন নর্মালি কোথায় হয়? স্ট্রেইট ইজের ক্ষেত্রে হয়, ফাইন ওয়্যার বা ন্যারো স্লিট, এইসব জায়গায় নর্মালি এই ধরনের ডিফ্রাকশন তৈরি হয়। এবং আমরা নর্মালি যদি কোনো করি, এক্সপেরিমেন্ট করি, সেই এক্সপেরিমেন্টের ক্ষেত্রেও আসলে এইটাই প্রযোজ্য যে ফাইনাইট ডিস্টেন্স আমাদের রাখতে পারি এবং সেক্ষেত্রে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন তৈরি হয়। আচ্ছা, যদি এবং ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশনকে বলা হয় নিয়ার ফিল্ড ডিফ্রাকশন, মানে কাছাকাছি ফিল্ডে যে ডিফ্রাকশন হয় সেটা হচ্ছে ফ্রেনেল ক্লাস অফ ডিফ্রাকশন। আর ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন কি? যদি সোর্স অফ লাইট আর স্ক্রিন এটা হচ্ছে অবস্ট্রাকল থেকে বা আমার যে অ্যাপারচার যেখানে হচ্ছে ডিফ্রাকশন হবে সেখান থেকে ইনফাইনাইট ডিস্টেন্স অবস্থিত থাকে, মানে অসীম দূরত্বে অবস্থিত থাকে, তাহলে যে ধরনের ডিফ্রাকশন হয় সেই ধরনের ডিফ্রাকশনকে বলা হয় ফ্রনহোফার ক্লাস অফ ডিফ্রাকশন। তো এই টাইপ অফ ডিফ্রাকশনের ক্ষেত্রে কি হবে, যে ওয়েভ ফ্রন্ট গুলো তৈরি হয় সেই ওয়েভ ফ্রন্ট গুলো যেহেতু ইনফাইনাইট ডিস্টেন্সের ক্ষেত্রে সেগুলা স্ফেরিক্যাল হয় না বা সিলিন্ড্রিক্যাল হয় না, সেগুলো হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট তৈরি হয়। কি হবে, যে পাশে আমার সোর্স অফ লাইট আর এই পাশে হচ্ছে স্ক্রিন, এই দুটো যদি অবস্ট্রাকল থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে তৈরি হয় তাহলে আমার ফ্রনহোফার বা ফার ফিল্ড ডিফ্রাকশন তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই দুইটা টাইপ আমাদের মনে রাখতে হবে, যে একটা ফ্রেনেল আর একটা হচ্ছে ফ্রনহোফার, ঠিক আছে। ফ্রেনেল একটা হচ্ছে ফ্রনহোফার। ফ্রেনেল হচ্ছে নিয়ার ফিল্ড আর ফ্রনহোফার হচ্ছে ফার ফিল্ড, মানে একটা কাছাকাছি আর একটা হচ্ছে অনেক দূরত্বে। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, তো এরপর আমরা একটা ন্যারো স্লিটের জন্য একটা মনোক্রোমেটিক লাইটের ক্ষেত্রে কি ধরনের ডিফ্রাকশন হবে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ধরো যে কোনো একটা স্লিট আছে, স্যার মনোক্রোমেটিক লাইটটা কি? মনোক্রোমেটিক মানে হচ্ছে একবর্ণী আলো, যেখানে তোমার এই যে আমি বলছিলাম যে সাদা আলো হচ্ছে 7টা বর্ণ থাকে সেখানে, তো তোমার একটা বর্ণ বা একটা ওয়েভলেন্থ যদি থাকে সেটাকে আমরা বলি মনোক্রোমেটিক লাইট। স্যার সোডিয়াম লাইট তো স্যার মনোক্রোমেটিক লাইট, তাই না? সোডিয়াম লাইট মনোক্রোমেটিক লাইট। ধরো এখানে তোমার একটা স্লিট আছে এবি একটা স্লিট আছে বা একটা ছিদ্র আছে, যে ছিদ্র দিয়ে তুমি লাইটকে প্রবেশ করাবে, ঠিক আছে। আচ্ছা, তো এবি ছিদ্র দিয়ে একটা লাইটকে প্রবেশ করাবা, যে ছিদ্রের উইথ হচ্ছে তোমার ডি। তো এখান থেকে তুমি যদি কিছু লাইট, প্যারালাল লাইট ফেলো, তাহলে কি হবে, যে স্বাভাবিকভাবে সেই লাইটগুলা এই দিক থেকে আসবে। দেখো এখান থেকে কিছু লাইট ফেললা, লাইট রে, সেই লাইটগুলো আসলো। তো আমরা হিসাবে সুবিধার্থে ধরে নিলাম যে এখানে এরকম 9টা লাইট রে আছে, সেই লাইটগুলা এই দিক থেকে এইভাবে আসতেছে।
তো এখানে হচ্ছে একটা ডিফ্রাকশন প্যাটার্ন তৈরি হবে। তো আমরা কি করছি, এখানে হচ্ছে একটা রাখছি। স্যার হচ্ছে ছিদ্র দিয়ে আসার কারণে স্যার লাইট গুলো কি ভেঙে যাচ্ছে নাকি? হ্যাঁ, ছিদ্র দিয়ে আসার কারণেই তো আমরা তো তাই বললাম যে যদি কোন একটা সরু ছিদ্র বা একটা সরু ধার, ধার মানে কি, যে ধরো খুবই তীক্ষ্ণ একটা জায়গা, সেখানে লাইট যাওয়ার সময় ধাক্কা খাইছে, তো এইসব জায়গা দিয়েই তো লাইট প্রবেশ করলে তখন হচ্ছে ডিফ্রাকশন হয়। তো এরকম একটা ছিদ্র দিয়ে লাইট প্রবেশ করছে এবং লাইটের ডিফ্রাকশন হয়েছে, ডিফ্রাকশন হয়ে লাইটগুলো এরকম আসতেছে। তো আমরা কি করছি, এখানে একটা লেন্স রাখছি, লেন্স রেখে এই লাইটগুলোকে কি করছি, এখানে হচ্ছে কেন্দ্রীভূত করছি। যেহেতু আমরা জানি যে কি হয়, যে সমান দেওয়ালে আলো পড়ছে, কোনো উত্তল লেন্স পড়ে সেটা হচ্ছে এক জায়গায় কেন্দ্রীভূত হয় স্যার। কেন্দ্রীভূত হয়। হ্যাঁ বলো এখন আতিকুর। এসি দ্বারা কি প্রকাশ করা হয়েছে স্যার এই জায়গাটা? আচ্ছা ওটা আমি বলতেছি। আচ্ছা, কেন্দ্রীভূত হয়, তো এখানে 9টা লাইট রে আছে, সেই 9টা লাইট রে হচ্ছে এখানে এসে কেন্দ্রীভূত হয়েছে পি বিন্দুতে। এখানে একটা কি তৈরি হবে, একটা ফ্রিঞ্জ তৈরি হবে। এখন একটু খেয়াল করে দেখো যে এখান থেকে এই 1 নাম্বার লাইট রে এইটুকু আসতে ওর যতটুকু ডিসটেন্স কভার করা লাগছে, এই 9 নাম্বার লাইট এই বি থেকে এই পর্যন্ত আসতে ওর কি সমান দূরত্ব কভার করা লাগছে না বেশি লাগছে? না স্যার, বেশি দূরত্ব লাগছে, ডিসটেন্সটা বেশি লাগছে। তার মানে আমরা এই এ থেকে এই বরাবর যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে দেখা যাবে যে এই বরাবর এইটুকু থেকে যতগুলো আসছে সবগুলা সমান ডিসটেন্স লাগছে, আর এই যে এই মাঝখানে যে যতটুকু আছে এইগুলা হচ্ছে আসলে ওই ডিসটেন্সটুকু, মানে কার কতটুকু বেশি লাগছে স্যার। হ্যাঁ, যার যতটুকু বেশি লাগছে সেটা। তো তার মানে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি থিটা, এবং এটাকে আমরা বলি ডিফ্রাকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানে একটা থিটা অ্যাঙ্গেল তৈরি হবে। তো এখন এরকম অ্যাঙ্গেল তৈরি হইলো। তো আমি এখন শুরুতে কনসিডার করে নিলাম 2টা লাইট, একটা হচ্ছে 2টা রে, একটা হচ্ছে 1 নাম্বার রে, একটা হচ্ছে 5 নাম্বার রে। ঠিক আছে, এই 2টা রে কনসিডার করে নিলাম এবং তা আমি ধরে নিলাম যে তারা হচ্ছে একই একটা ফেজে আছে when they are in wave front AB। এখন তারা যখন এই এসি পর্যন্ত পৌঁছাবে, এই আমরা এখানে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, আমি এটাই বললাম যে 1 নাম্বারে জন্য আমার যতটুকু পাথ ডিফারেন্স থাকবে, 5 নাম্বারের জন্য পাথ ডিফারেন্স থাকবে ডিফারেন্ট, বা অন্য যে কোনো রের জন্য পাথ ডিফারেন্স থাকবে ডিফারেন্ট। তো আমি ইনিশিয়ালি হিসাবের সুবিধার্থে 1 আর 5 ধরে নিছি, তাহলে 1-এর যে পাথ ডিফারেন্স আর 5-এর যে পাথ ডিফারেন্স তার অবশ্যই ডিফারেন্ট হবে, এবং কতটুকু ডিফারেন্ট হবে, 1-এর জন্য কোনো পাথ ডিফারেন্স নাই, আর 5-এর জন্য কি হবে, এই পয়েন্টটাকে আমি ধরছি এ আর এটাকে ধরছি আমি বি, তাহলে এটা কি হবে এ বি। তাহলে 5 নাম্বারের জন্য যে পাথ ডিফারেন্স তৈরি হবে সেটা হচ্ছে আমার এ বি। ঠিক আছে, এ বি, এই যে স্মল এ বি যেটা, সেই এ বি পাথ ডিফারেন্স তৈরি হবে। তো এখন আমরা যদি এইখানে একটা আঁকি, সমকোণ আঁকি, এখানে যদি আমি একটা সমকোণ আঁকি, এদিকে একটা সমকোণ হয়েছে না, সমকোণের এইটা হচ্ছে আমার থিটা, জি স্যার, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমি অ্যাকচুয়ালি এ বির মানটা বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে, যেহেতু এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত বলছি, তাহলে এ থেকে এই বড় বি মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি পর্যন্ত যদি ডি হয়, তাহলে এই এটা অর্ধেক পর্যন্ত কি হবে, ডি বাই 2 হবে না, এই পর্যন্ত হবে ডি বাই 2। ঠিক আছে, তার মানে এ এটা হচ্ছে ডি বাই 2। ঠিক আছে, এ হচ্ছে ডি বাই 2। আচ্ছা, আমাদের বের করতে হবে হচ্ছে এ বি এর মান। তাহলে স্যার সাইনের সূত্র দিলে বের হয়ে যাবে। ঠিক আছে, এ বি এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, সাইনের সূত্র দিতে হবে, তাই তো? ওকে, তাহলে কি হবে, সাইন থিটা সমান সমান, সাইন থিটা সমান সমান কি হবে, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখানে লম্ব হচ্ছে তোমার এ বি আর অতিভুজ হচ্ছে এ, তাই না? তাহলে সাইন থিটা সমান সমান এ বি বাই এ এ।
যেখানে আমরা a b এর মানটা বের করতে চাচ্ছি আর a এর মান হচ্ছে d/2, d/2 জি স্যার। তাহলে ab সমান সমান আমরা পেয়ে যাচ্ছি d/2 sin থিটা। ঠিক আছে, d/2 sin থিটা, যেখানে d হচ্ছে কি, d হচ্ছে আমার যে স্লিটটা আছে সেই স্লিটের যে উইথ, এটা হচ্ছে d। হ্যাঁ দূরত্ব। হ্যাঁ, আর থিটা হচ্ছে আমার ডিফ্রাকশন অ্যাঙ্গেল, কতটুকু অ্যাঙ্গেলে ডিফ্রাক্ট হইতেছে, আর এবি হচ্ছে আমার কতটুকু পাথ ডিফারেন্স তৈরি হচ্ছে। ওকে, তো সো দা পাথ ডিফারেন্স এবি সমান সমান d/2 sin থিটা। এখন প্রথম যে মিনিমা যেটা তৈরি হয় ডিফ্রাকশনের ক্ষেত্রে, ইন্টারফারেন্সের চাইতে একটু ডিফারেন্স তৈরি হয়, সেটা আমরা একটু পরে পড়বো। যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমরা যেটা জানতাম যে 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 প্যাটার্ন গুলো তৈরি হয়, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, এই প্যাটার্ন গুলো তৈরি হয়, সবগুলা প্যাটার্ন কি থাকতো, সবগুলা ব্রাইটনেসও সেম ছিল, তাদের উইথও সেম ছিল, তাই না? জি ইন্টারফারেন্সের ক্ষেত্রে সবগুলা উইথ সেম ছিল, কিন্তু ডিফ্রাকশনের ক্ষেত্রে যেটা হয় যে উইথ সেম থাকে না। ওদের ক্ষেত্রে যেটা হয় যে ফার্স্টেরটা অনেক বেশি উজ্জ্বল থাকে এবং সেটার উইথ থাকে অনেক বেশি, তারপরে এরপর একটা উইথ আস্তে আস্তে কমে যায়, মানে আস্তে আস্তে ওই উইথ গুলা কমতে থাকে। ঠিক আছে, উইথ গুলো আস্তে আস্তে কমতে 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 এক পর্যায়ে নাই পুরা হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। তো এখানে যে জিনিসটা জানা গেছে সেটা হচ্ছে ফর দ্য ফার্স্ট মিনিমা, প্রথম মিনিমার জন্য যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্ন যেটা তৈরি হয় ডিফ্রাকশনের ক্ষেত্রে, সেটার পাথ ডিফারেন্স হয় λ/2। আমরা সেটা জানি না যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে λ/2 এর বিজোড় গুণিতক হয় না? জি স্যার। ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে কি হয়, ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে থাকে এরকম যে ল্যামডা কি থাকে, λ3 λ5 মানে জিনিসটা থাকে হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে n ল্যামডা থাকে, হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ, এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে। আর ডার্ক ফ্রিঞ্জে থাকে 2n + 1/2 * ল্যামডা। হ্যাঁ 2n + 1 ইনটু বাই 2 ল্যামডা, হ্যাঁ ইনটু ল্যামডা। তাই আমরা যদি একেবারে n সমান 0 ধরি তাহলে সেটা কি হবে, λ/2, তাই না? জি স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে হবে λ/2। সো λ/2 সমান সমান কি হবে, λ/2 সমান সমান d/2 sin থিটা। তো এখানে উভয় পাশ থেকে হাফ হাফ যদি আমরা বাদ দেই তাহলে ফাইনালি আমরা যে ইকুয়েশন পাই সেটা হচ্ছে কি d sin থিটা সমান সমান ল্যামডা। এটা হচ্ছে আমার ফার্স্টের জন্য। তো এটাকে যদি আমার একটার জন্য d sin থিটা সমান সমান যদি ল্যামডা হয়, তাহলে এটাকে যদি আমি n সংখ্যকের জন্য বসাই তখন কি হবে, d sin থিটা সমান সমান n ল্যামডা, যেখানে n এর মান হবে +-1, মানে +1 +2 +3 +3 +4 5 6 এরকম, বা -1 -2 -3 -4 এরকম। দ্যাট মিন্স n এর মান +-1 +-2 +-3 এরকম করে চলতে থাকবে। সো আলটিমেটলি আমার যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে d sin থিটা সমান সমান n ল্যামডা, যেখানে d হচ্ছে আমার যে স্লিটটা আছে সেই স্লিটের উইথ, থিটা হচ্ছে আমার যে ডিফ্রাকশন অ্যাঙ্গেল আছে সেই ডিফ্রাকশন অ্যাঙ্গেলটুকু, আর n হচ্ছে আমার কত নাম্বার অর্ডারে ডিফ্রাকশনটা তৈরি হচ্ছে, আর ল্যামডা হচ্ছে আমার লাইটের ওয়েভলেন্থ। কি বুঝতে পারছো? জি জি স্যার। তো এইটা নিয়ে কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমাদের করতে হবে। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার হচ্ছে প্লাস কখন হবে মাইনাস কখন হবে স্যার? আচ্ছা, প্লাস কখন হবে মাইনাস কখন হবে এটা তোমাকে বলে দেয়া থাকবে, ঠিক আছে? যে তোমার কখন ওকে স্যার। পজিটিভ ডিফ্রাকশন হয়েছে বা কখন নেগেটিভ ডিফ্রাকশন হয়েছে এগুলো বলে দেয়া থাকবে। আচ্ছা, এই দেখো এখানে একটা ম্যাথের কথা বলা আছে যে a second order diffraction by spectrum formed at an angle of 38 degree when light falls normally on diffraction grating having 5400 lines per centimeter. Determine the wavelength of the light used. আচ্ছা, তার আগে আমাদের আসলে ডিফ্রাকশন গ্রেটিং কি এটা একটু পড়তে হবে। আচ্ছা, ডিফ্রাকশন গ্রেটিং কি? ডিফ্রাকশন গ্রেটিং হচ্ছে একটা গ্লাস প্লেট, ঠিক আছে? ডিফ্রাকশন গ্রেটিং তোমরা কখনো দেখো নাই, এটা হচ্ছে এরকম যে এরকম একটা গ্লাস প্লেট, যে গ্লাস প্লেটগুলো যে তোমরা ব্লাড মানে ব্লাডে গ্রুপ টেস্ট করার সময় এক ধরনের গ্লাস প্লেটের মধ্যে আমাদের আঙুলগুলো লাগায় না? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওই রকম এক ধরনের স্লাইড গ্লাস নাকি বলে
স্লাইড হ্যাঁ, ওরকম এক ধরনের গ্লাস প্লেট। তো সেই গ্লাস প্লেটের মধ্যে লেজার দিয়ে ধরো এই একটা গ্লাস প্লেট, যেটা কতটুকু ডিস্টেন্স, এটা ডিস্টেন্স ধরো হচ্ছে 4 সেন্টিমিটার। তো এরকম 4 সেন্টিমিটার একটা গ্লাস প্লেটের মধ্যে ধরো এরকম প্রতি সেন্টিমিটারে যদি আমি 2000টা ছিদ্র করি, তখন কি অবস্থা হবে দেখা যাবে? না স্যার। দেখা যাবে না। দেখেন সেটা লেজার দিয়ে করা হয় এবং সেটা হাতে নিলে তোমার কাছে কখনোই মনে হবে না যে এটা মানে নর্মাল গ্লাস প্লেটের চাইতে অন্য কিছু। মানে এই স্লিট গুলো এত বেশি সূক্ষ্ম থাকে যে কোনো কোনো স্লিটে 2000, কোনো কোনো পার সেন্টিমিটার 2000, কোনো কোনো ইসে পার সেন্টিমিটার 5000, 10,000 করে ছিদ্র করা থাকে। ঠিক আছে, এরকম করে ছোট 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 ছিদ্র করা থাকে। এবং এই যে মাঝখান দিয়ে যে জায়গাটুকু, সেখান দিয়ে যখন লাইট প্রবেশ করে তখন লাইট হচ্ছে এরকম ডিফ্র্যাক্ট হয়। ঠিক আছে, দ্যাট মিন্স একটা গ্লাস প্লেটের মধ্যে যদি ইকুয়াল ডিস্টেন্সে অনেকগুলা ছোট ছোট ছিদ্র থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি ডিফ্রাকশন গ্রেটিং। মানে এই জিনিসটাকেই বলা হয় ডিফ্রাকশন গ্রেটিং। হ্যাঁ, জি স্যার, চির নাকি যেন বলতেছেন হ্যাঁ বাংলায়। চির, ওই স্লিট বা চির একই কথা বলে, মানে স্লিটের বাংলায় হচ্ছে চির আর কি। স্যার এত ফুটা করলে স্যার, ছিদ্র করলে তো স্যার মেবি মনে তখন ইয়ার মধ্যে ফুটকে কাজ করবে তখন লাইট মানে ওখান থেকে প্রবেশ করবে, কিন্তু লাইট, আমি তুমি না। লাইটের ওয়েভলেন্থ হচ্ছে ওই রকম সুট হয়। না স্যার, আমি ওটা বলতেছিলাম না, আমি বলতেছিলাম স্যার ওইরকম যদি ফুটা করা হয় তাহলে তো স্যার ওটা ফুটা হিসেবে কাজ না করতে পারে স্যার, মানে একদম ফাঁকা হিসেবে কাজ করবে। ওইভাবেই হচ্ছে এত সূক্ষ্মভাবেই ছিদ্র করা হয় যে প্রত্যেকটা আলাদা 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 ছিদ্র, এবং ধরো প্রত্যেকটা মাঝখানে কিছু জায়গা আছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তো এইরকম এই যে আমরা যখন ম্যাথটা করতেছিলাম, এই ম্যাথে একটা ডিফ্রাকশন গ্রেটিং আছে যেটার পার সেন্টিমিটারে 5400 লাইন আছে। ঠিক আছে, তো আমাকে বলছে যে আমি এখানে কোন লাইনটা ইউজ করছি সেটা বের করতে হবে। আচ্ছা, সো ফার্স্টেই দেখো এখানে সেকেন্ড অর্ডার স্পেকট্রাম বলছে, তার মানে n সমান সমান আমার 2। ওকে, তারপর বলছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 38 ডিগ্রি, তার মানে থিটা হচ্ছে আমার 38 ডিগ্রি। ওকে, তারপরে বলছে যে একটা ডিফ্রাকশন গ্রেটিং আছে যেটা 5400 লাইন আছে পার সেন্টিমিটারে। এখন চিন্তা করো 1 সেন্টিমিটারে যদি 5400 লাইন থাকে, তাহলে একটা লাইনের উইথ কত? কত হবে? 1/5400। হ্যাঁ 1/5400, তার মানে d সমান সমান হবে 1/n বা 1/5400। তাহলে দেখো যে d এর মান, d মানে কি স্লিটে, একটা স্লিটের উইথ কত হবে, সেটা হবে 1/n মানে 1/5400। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তুমি যদি এটাকে ইসে করো এসআই ইউনিটে নিতে চাও, দ্যাট মিন্স মিটারে নিতে চাও, তখন তোমার কি করতে হবে? তখন 1/5400 সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে নর্মালি আমাদের কি হয়, কমায় দিতে হয়, তাই না? জি স্যার। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু 5400 জায়গায় এটা বেড়ে যাবে, কারণ কি 1/। আবার তুমি অন্যভাবে চিন্তা করতে পারো যে ধরো 1 সেন্টিমিটারে যদি 5400 ছিদ্র হয়, তাহলে 1 মিটারে কি ছিদ্র বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার। বেশি হবে। তো এই জন্য কি করতে হবে, এদেরকে যখন মিটার করবা তখন হচ্ছে আরো 2টা শূন্য বাড়ায় দিতে হবে। ঠিক আছে, তাহলে 1/5400 সাথে আরো 2টা শূন্য গুণ হয়ে যাবে। আচ্ছা, তো সেটা হবে ডি এর মান। তো জাস্ট তারপরে তো সহজ জিনিস, ডি সাইন থিটা সমান n ল্যামডা, ল্যামডা সমান কি হবে ডি সাইন থিটা বাই n। সাইন 38 ডিগ্রি, নিচে হচ্ছে 2 ইনটু ডি এর মান হচ্ছে 1/54 পর 4টা শূন্য। অ্যান্সার বের করলে যা আসবে সেটাই আমাদের রেজাল্ট। বুঝতে পারছো? জি স্যার। তো এভাবে যদি আমরা এরপরে ম্যাথটাও দেখি, a light is incident normally on a diffraction grating which has 2500 lines per centimeter. Compute the wavelength of the spectral lines for which the deviation in second order is 15 degree. এখানে কি বলছে, সেকেন্ড অর্ডার বলছে, অ্যাঙ্গেল বলছে 15 ডিগ্রি, তারপরে এখানে ডি সমান সমান কি হবে 1/2500 বের হয়ে আসবে ম্যাথ। এখানে বলছে সোডিয়াম লাইট যার ওয়েভলেন্থ বলে দেয়া আছে ল্যামডা সমান সমান 589 ন্যানোমিটার is incident normally on a diffraction grating having 3000 lines per centimeter
What is the highest order of the spectrum obtained with this grating? বলছে যদি আমরা মানে একটা সোডিয়াম লাইটকে নরমালি মানে লম্বভাবে একটা গ্রেটিং এর উপর ফেলি, যে গ্রেটিং এর মধ্যে 3000 লাইনস আছে প্রতি সেন্টিমিটারের মধ্যে, তো সেই ক্ষেত্রে হাইয়েস্ট অর্ডার স্পেকট্রাম মানে কতগুলা স্পেকট্রাম তৈরি হইতে পারে সেই জিনিসটা আমাদের বের করতে বলছে। তো স্বাভাবিকভাবে এখানে কি কি জিনিস দেয়া আছে, ল্যামডার মান দেয়া আছে, ওকে। তারপরে হচ্ছে গ্রেটিং এর কথা বলা আছে, যে গ্রেটিং এ 3000 লাইনস পার সেন্টিমিটার আছে, তো সেখান থেকে আমরা অবশ্যই ডি বের করে ফেলতে পারবো, ডি সমান 1/n, তাহলে এখান থেকে ডি পেয়ে গেলাম। তারপরে বলছে যে এই লাইটটাকে আমরা নরমালি ফেলছি মানে 90 ডিগ্রি বরাবর ফেলছি, মানে থিটা সমান 90 ডিগ্রি, সেখান থেকে আমাদের বের করতে হবে কার মান, এন এর মান বের করতে হবে। তো এন এর মান যদি আমরা বের করি কি হবে, এন সমান ডি সাইন থিটা বাই ল্যামডা, তো জাস্ট মানগুলা বসাবা, মানটা হবে 5.66, কিন্তু কেউ যদি 5.66 লিখো তাহলে সে হচ্ছে ফুল মার্কস পাবা না। কেন পাবা না আমি তোমাকে বলি। ধরো তোমাকে আমি বললাম, তোমাকে আমি টাকা দিছি হচ্ছে 22 টাকা, 22 টাকা দিয়ে বললাম যে 5 টাকা দামের যতগুলা কলম আছে নিয়ে আসো, মানে যে কটা পারো, তুমি কয়টা আনতে পারবা? স্যার 20টা, মানে 4 5 20, 4টা। 4টা, বাকি 2 টাকা তোমার কাছে কিন্তু থাইকা যাবে, তাই না? 2 টাকা ওই 2 থাকবে টাকাতে স্যার। কিন্তু কলম আনতে পারবা না স্যার। পারবা না। ঠিক একইভাবে এখানে কিন্তু ডিফ্রাকশন গ্রেটিং তৈরি হচ্ছে, এখানে ম্যাথমেটিক্যালি অ্যান্সার আসতেছে 5.22, কিন্তু এই 5.66 এই 66 দিয়ে কিন্তু একটা গ্রেটিং তৈরি হয় নাই। খেয়াল করো, তোমাকে যদি আমি 22 টাকা দেই, তুমি 4টা, তুমি যদি ম্যাথমেটিক্স করো তাহলে কি হবে, 4 পয়েন্ট সামথিং হবে, কিন্তু 4 পয়েন্ট সামথিং দিয়ে কি তুমি কলম কিনতে পারবা? পারবা না কিন্তু, ঠিক আছে। স্যার যেহেতু তুমি পারতেছো না, তো সেক্ষেত্রে তোমার লিখতে হবে 4, তুমি 4টা কলম আনছো, তো এক্ষেত্রেও হাইয়েস্ট অর্ডার অফ স্পেকট্রাম লিখে দিতে হবে 5, মানে তুমি যে এখানে অ্যান্সার দিয়ে দাও তার মানে তোমার অ্যান্সার ভুল হয়েছে, তুমি মার্কস কমে যাবে, তোমার লিখে দিতে হবে হেন্স দ্য হাইয়েস্ট অর্ডার অফ স্যার তাহলে ইজ 5। স্যার পয়েন্টের পর স্যার মার্ক ইয়া হবে না স্যার, হ্যাঁ পয়েন্টের পর, যেহেতু হবে না স্যার। একটা স্পেকট্রাম ফুল কমপ্লিট হয় নাই, সো সেটা লেখা যাবে না, সো 5 লিখতে হবে শুধু। তো এভাবে এই স্যার একদম যদি কাছাকাছি হয় একটা স্পেকট্রামে, মানে মনে করেন যে 5.99, তখন 24 স্যার টাকা 24.5 টাকা দিয়ে তোমাকে একটা কলম দিবে, মানে 4.5 টাকাতে কলম দিবে দোকানদার? তা দিবে না স্যার। দিবে না, তাইলে না স্যার, না স্যার ও বলতেছে স্যার যদি স্যার 5.999 হয় তাহলে কি সেটাই আমরা তো আমি তোমার 6 বললাম। লিখতে পারবো নাকি? না, তুমি তাও কেমনে দিবে লিখতে না, পারবা? তাও দোকানদার দিবে না। দোকানদার হয়তো তোমার দুলাভাই, কিন্তু স্পেকট্রাম তো তোমার কেউ না, ঠিক আছে, এখান থেকে স্পেকট্রাম হবে না। সে না হয় তোমার দিয়ে দিল, ভাই আপনার কাছে 1 পয়সা কম আছে, আপনি নিয়ে যান, সমস্যা নেই, নিয়ে যান। ঠিক আছে, কিন্তু মানবতা দেখাইবো। হ্যাঁ মানবতা নাই এখানে কোনো। কিন্তু লাইট তো আর তোমাকে মানবতা দেখাবে না, যে ভাই স্পেকট্রাম একটা বেশি আমি দিয়ে দিলাম। স্যার মানে এরকম কথা আছে স্যার, মানে মানে বেশি নেওয়া যায় স্যার। না না, সেইটার অবস্থা ডিফারেন্ট, যেরকম সেটা স্যার যে বন্ধু, হ্যাঁ সেটা ডিফারেন্ট জায়গা, মানে এক এক স্যার জায়গায় এক বেগ এক রকম বেগ ব্যাপার, আর বন্দুকের গুলি স্যার, স্যার সেটা ডিফারেন্ট জায়গা, বেশি মানে করতে হবে, কিছু বেগ করে জায়গা চলে আছে যেতে পারে। যেখানে তোমার ওই 0.5 এর বেশি গেলে সেটাকে পরেরটা ধরে নেওয়া যায়, সেটা ডিফারেন্ট কেস। এটা আবার ডিফারেন্ট কেস, মানে এটা ডিফারেন্ট কেস বলে আমি এটা বলতেছি তোমাদেরকে, ওগুলা ক্ষেত্রে আমি তেমন বলবো না। যেমন তুমি যখন লাইটের ওয়েভলেন্থ বের করবা, ধরো কোন একটা লাইটের ওয়েভলেন্থ বের করতেছো, তখন যদি তোমার এরকম আসে, এই দেখো এই যে লাইটের ওয়েভলেন্থ 5.7 আসছে, 70 আসছে, এখানে যদি তোমার 7.8 আসতো আমি বলতাম তাহলে 8 লিখে দাও, 5.8 লিখে দাও, সেটা কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। কিন্তু ওইটাতে সমস্যা, যে ওইখানে অবশ্যই তোমার লিখতে হবে। বুঝলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখি ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্য কি। স্যার ম্যাথগুলো পিডিএফ দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্য হচ্ছে এরকম যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে কি হয়, দুইটা সেপারেট সোর্স থেকে লাইট আসতে হয় এবং সেটা তারপরে কি হয়, একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়। আর ডিফ্রাকশনের ক্ষেত্রে একটা সোর্স থেকেই লাইট বের হয় এবং সেখান থেকে বিভিন্ন পার্ট থেকে বিভিন্ন ওয়েভ তৈরি হয়ে ডিফ্রাকশন তৈরি হয়। তার মানে ইন্টারফারেন্সের ক্ষেত্রে আমার কি লাগে, দুইটা সোর্স লাগে, দুইটা কোহারেন্ট সোর্স লাগে। আর ডিফ্রাকশনের ক্ষেত্রে আমার একটা সোর্স হলেই হয়ে যাচ্ছে।
ইন্টারফারেন্সের ক্ষেত্রে যেটা হয় যে ডার্ক মানে পারফেক্টলি ডার্ক, ঠিক আছে, কোন একটা জায়গা ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে মানে সেটা পুরোপুরি ডার্ক ফ্রিঞ্জ। কিন্তু ডিফ্রাকশনের ক্ষেত্রে ডার্ক ফ্রিঞ্জ মানে সেটা পুরোপুরি ডার্ক ফ্রিঞ্জ না, সেখানে একটু লাইট টাইট থাকবে, মানে টুকটাক আলো টালো দেখা যাবে। আচ্ছা, ইন্টারফারেন্সের ক্ষেত্রে ফ্রিঞ্জের যে উইডথ গুলো থাকে সেই উইডথ গুলো সমান হয়, ডিফ্রাকশনের ক্ষেত্রে সেগুলা সমান হয় না। আচ্ছা, ইন্টারফারেন্সের ক্ষেত্রে সব জায়গার ইন্টেন্সিটি সেম হয়, ঠিক আছে, সব পজিশনে ইন্টেন্সিটি সেম। ডিফ্রাকশনের ক্ষেত্রে ইন্টেন্সিটি সেম হবে না, ঠিক আছে। এই হচ্ছে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের পার্থক্য। আচ্ছা, তো ডিফ্রাকশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার ডিফ্রাকশন আমার নেটে একটু সমস্যা ছিল তো। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, ডিফ্রাকশন অফ লাইটের শর্ত কি কি স্যার? এটা আমি ভালো বুঝতে পারি। ডিফ্রাকশন অফ লাইট হইতে হইলে শর্ত হচ্ছে এরকম হইতে হবে যে ওই লাইটটাকে একটা সরু ছিদ্র দিয়ে প্রবেশ করতে হবে বা একটা সরু ধার দিয়ে প্রবেশ করতে হবে। ছিদ্রটার যে ছিদ্র থাকবে সেই ছিদ্রের ডায়ামিটার হইতে হবে এরকম যে ডায়ামিটার হচ্ছে লাইটের ওয়েভলেন্থের সমান। বা সরু ধারের ক্ষেত্রে ওই ধারের উইডথটা হইতে হবে এরকম যেটা হচ্ছে লাইটের ওয়েভলেন্থের সমান। বুঝতে পারা গেল? আচ্ছা, আমাদের লাস্ট একটা পার্ট আছে, সেই পার্ট পড়লে আমাদের হচ্ছে সিলেবাস শেষ। এটা হচ্ছে স্যার ওই যে উইথটা স্যার বুঝতে পারলাম না স্যার, যে যে ছিদ্রটা হবে ওই ছিদ্রটার যে মানে মুখ হবে সেটা কি স্যার হচ্ছে লাইটের ওয়েভলেন্থের সমান? ধরো এই যে একটা ছিদ্র, এই ছিদ্রের যে ডায়ামিটার, মানে একটা বৃত্তের ডায়ামিটার বুঝো না, এক পাশ থেকে আরেক পাশ, ঠিক আছে। তো এইটার এই পাশ থেকে এই পাশের যে ডায়ামিটার সেটা হইতে হবে লাইটের ওয়েভলেন্থের সমান, মানে এত সূক্ষ্ম হইতে হবে। জি স্যার। বা তুমি ধরো এরকম একটা জায়গা দিয়ে লাইট যাইতেছে, তো যেখানে ধাক্কা খাইলো, তো যেখানে ধাক্কা খাইছে সেটার উইডথটা হইতে হবে এত সমান যে সেটা লাইটের ওয়েভলেন্থের সমান। মানে স্যার 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে লাইটের আরেকটা ফেনোমেনা যেটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট বা আলোর সমাবর্তন, ঠিক আছে। এটা কিন্তু সমাবর্তন, দুইটা শব্দ আছে, সমাবর্তন আর একটা সমবর্তন। সমাবর্তন মানে কি বলো, সমাবর্তন মানে কি? ধরো সমানভাবে আবর্তন করে আপতিত আবর্তন করা। না স্যার, সমবর্তন স্যার যে কনভোকেশন। হ্যাঁ, কনভোকেশন। কনভোকেশন মানে কি, তোমরা যখন গ্রাজুয়েট হবা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তখন স্যার ইউনিভার্সিটি থেকে তোমাদেরকে যে দিবে, জি স্যার ওটা জানি। এটা হচ্ছে সমাবর্তন। আর পোলারাইজেশন মানে হচ্ছে সমবর্তন, ঠিক আছে, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। তো আচ্ছা, তো এই লাইটের পোলারাইজেশন জিনিসটা কি? ধরো লাইট আসলে কিভাবে চলে। লাইট হচ্ছে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, এই যে লালটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, এই যে সবুজ যে কালারটা আছে, সবুজ না নীল কালার, ব্লু কালার যেটা আছে সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। তো এই দুইটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যখন অসিলেট হয় তখন নতুন মানে আমাদের তো ত্রিমাত্রিক যে কোঅর্ডিনেটের মধ্যে কয়টা থাকে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আর মানে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস থাকে। তো এক্স অ্যাক্সিস বরাবর ধরো ইলেকট্রিক ফিল্ড আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে আরেকটা যে অ্যাক্সিস বরাবর থাকে সেই অ্যাক্সিস বরাবর তখন ওই লাইটটা প্রপাগেট করে, ঠিক আছে। লাইট আসলে এইভাবে চলে যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা প্রপাগেট করে, ওয়াই অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা প্রপাগেট করে। এই দুইটা প্রপাগেশনের ফলে যে কম্বিনেশন তৈরি হয়, সেই কম্বিনেশনের কারণে আরেকটা যে অ্যাক্সিস আছে জেড অ্যাক্সিস, সেই জেড অ্যাক্সিস বরাবর আমরা একটা লাইট প্রপাগেট করে। তো এইভাবে হচ্ছে একটা লাইট ওয়েভ চলে। তো এই জন্য ধরো তুমি একটা বদ্ধ রুমে
তুমি একটা মাঝখানে একটা মোমবাতি জ্বালাবা, মোমবাতিটা কি হবে, পুরা রুম কভার করে ফেলবে, তাই না? সব দিকে যাবে স্যার। এরকম একটা গল্প আছে, ধরো বুদ্ধিমান মানুষ আর ধরো ইন্টেলিজেন্ট মানুষ আর হচ্ছে বোকা মানুষ, এই দুই মানুষের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশে এরকম মিল পাবা। ধরো তুমি একটা আর কি মূর্খ টাইপের একটা মানুষকে 100 টাকা দিলা, দিয়ে বললা যে তুমি হচ্ছে যে এখানে যে একটা রুম আছে, এই পুরো রুমটাকে 100 টাকার জিনিসপত্র দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে একটা রুম বা একটা ক্লাসরুম, সেই ক্লাসরুমকে 100 টাকার জিনিস দিয়ে ফিল আপ করা যাবে? মানে একটা ক্লাসরুম ধরো স্বাভাবিক সাইজের একটা ক্লাসরুম, তোমাকে দেওয়া হলো 100 টাকা, বলা হলো যে তুমি যে কোনো কিছু দিয়ে এই পুরো ক্লাসরুমটাকে ফুল করে ফেলবা। জি স্যার, যাবে স্যার। যাবে স্যার। কি দিয়ে করবা? কাগজ দিয়ে করতে হবে স্যার এটা। মানে লাইট দিয়ে পুরো রুম আলোকিত করে দিতে হবে স্যার। হ্যাঁ, তো ধরো নরমালি তুমি একটা মানুষকে দিলা, হ্যাঁ, সে কি করবে? সে হয়তো কিছু একটা কেনার চেষ্টা করবে, হ্যাঁ, 100 টাকা বাদ কিনলে হয়ে যাচ্ছে, সস্তা দামে কিছু একটা কেনার চেষ্টা করবে, কেনার চেষ্টা করবে, দেখবে যে লাইট এটা ফিল আপ হয় নাই, মানে রুম এটা ফিল আপ হয় নাই, রুম ফিল আপ হয় না। তো সে যেটা করবে, সে 80 টাকাতে জিনিসপত্র কিনে আর 20 টাকা খাইয়া দিবে, ঠিক আছে? দেখবে যে রুম ফিল আপ হচ্ছে না, তো ভাববে 20 টাকা করে কি হবে, আমি 20 টাকা নিয়ে। আর জ্ঞানী মানুষ কি করবে? সে করবে কি, যে 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে মাঝখানে জ্বালিয়ে দিয়ে বলবে পুরো রুম আলো হয়ে গেছে, যা সব টাকা আমার। এখন পিছন থেকে আরেক মানুষ যদি বলে বসে যে 5 টাকা দিয়ে তো তুমি রুম ফিল আপ করলে, বাকি 95 টাকা গেল কই? ওটা স্যার চা নাস্তা খরচ। হ্যাঁ, ওটা হচ্ছে চা নাস্তা খরচ। মানে হচ্ছে বাংলাদেশে যে যত ধরনের উন্নয়ন বা করাপশন হয়, এই জিনিসটা হয় এরকম। সব চা নাস্তা খরচ। পদ্মা সেতু স্যার, পদ্মা সেতু। না না, ওরকম পলিটিক্যালি না যাই, ঠিক আছে? স্যার ডি ইকুয়াল টু 3000 কোটি থেকে স্যার 30,000 কোটি চলে গেছে, ঠিক আছে? বাংলাদেশে এই জিনিসটা হয় প্রচুর, ঠিক আছে? এই জন্য ধরো তোমাকে সামনে একটা মোলার ঝুলাই দিল, দেখে মনে হচ্ছে না কি হয়ে গেছে। তো যাই হোক, এই জিনিসটা হচ্ছে পার্থক্য, মানে জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য, ব্যাপারটা এরকম ভাবে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই জিনিসটা বলতেছিলাম যে জন্য যে তুমি যখন একটা রুমের মাঝখানে একটা রাখবা, মোমবাতি রাখবা, তো তখন যে জিনিসটা হবে, ওই মোমবাতির আলোটা পুরো রুমটা আলোকিত করে ফেলবে, ঠিক আছে? তার মানে কি, যে ওই মানে মোমবাতি থেকে চারদিকে আলো ছড়ায়, ঠিক আছে? তো তার মানে কি, আমরা যখন একটা লাইট রাখি, সেই লাইট থেকে চারদিকে আলো বিচ্ছুরিত হয় বা চারদিকে আলো ছড়ায়। তো ধরো আমি এখন কাজ করলাম কি, যে একটা রুম আছে এরকম, যে রুম থেকে আমার আলো এরকম চারদিকে ছড়াইতেছে, তো সেই রুম থেকে আরেকটা রুমে একটা পার্টিশন করলাম, সেই পার্টিশনের মাঝখানে আমি একটা খাড়া এক ধরনের ছিদ্র করলাম, ঠিক আছে? ধরো এরকম একটা ছিদ্র করছি, জাস্ট ধরো এই পাশে একটা আমি মোমবাতি রাখছি, আচ্ছা আগে তো খুব সুন্দর মোমবাতি আঁকাইতে পারতাম, এরকম, তাই না? ওকে, ঠিক আছে। তো ধরো এইরকম একটা মোমবাতি আছে, তো এই মোমবাতি আলো ছড়াচ্ছে, ঠিক আছে, আলোকিত করতেছে, তো এই রুমটা পুরোপুরি আলোকিত, আর মাঝখানে এরকম একটা পার্টিশন আছে, তো সেই পার্টিশন ধরো যে কোনো কিছু একটা পার্টিশন, যে পার্টিশনে অপর পাশে কোনো আলো আসে না, তো আমি যদি ধরো একটা ছুরি দিয়ে মাঝখান বরাবর একটা করি, এরকম করে ফেলে দেই বা ছিদ্র করে দেই কিছু জায়গা, ঠিক আছে, একটা করি, তখন কি হবে? জাস্ট ওই রকম একটা এক স্লাইস আলো এই পাশে আসবে না? জি স্যার, যাবে। জি স্যার, যাবে স্যার। তখন কিন্তু বিভিন্ন দিকে ছড়ায় আসবে কি? ছড়ায় কিন্তু আসবে না, জাস্ট একদম স্ট্রিট ভাবে চলে যাবে স্যার। হ্যাঁ, একটা স্লাইসের মতো আলো আসবে, তাই না? তো এই পোলারাইজেশন জিনিসটা হচ্ছে ওইরকম স্লাইসের মতোই, যে আমি যদি এক ধরনের পোলারাইজিং ফিল্টার রাখি, সেই পোলারাইজিং ফিল্টারের কাজ হয় কেমন? সে হচ্ছে এই যে লাইটের যে বিভিন্ন ডিরেকশনের যে প্রপাগেশন, একটা লাইট, এই যে লাইট হচ্ছে বিভিন্ন ডিরেকশনে প্রপাগেট করে, এক নর্মাল লাইট বিভিন্ন ডিরেকশনে প্রপাগেট করে, আমি যদি মাঝখানে একটা পোলারাইজিং ফিল্টার রাখি, সেই ফিল্টারটা কি করবে? লাইটকে যে কোনো এক দিক বরাবর প্রপাগেট করতে দেবে, উপর নিচ বরাবর, বা তুমি যদি সেটাকে
এই দিকে দাও, যে এই দিকে হতে পারে, যে কোনো এক দিক বরাবর সেই লাইটটা তখন কি করবে, প্রপাগেট করবে। তার মানে লাইটের ভাইব্রেশন হচ্ছে বিভিন্ন প্লেনে হয়। তো সেই বিভিন্ন প্লেনের ভাইব্রেশনটাকে যদি আমি যে কোনো একটা প্লেনে, একটা পার্টিকুলার প্লেনে ফিক্স করে দিতে পারি, তাহলে এই যে ফেনোমেনা, সেই ফেনোমেনাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। ঠিক আছে, এই যে পাশে দেখো, এটা হচ্ছে একটা নর্মাল লাইট যেটা চার দিক বরাবর প্রপাগেট করতেছে। এটাই যখন একটা পোলারাইজিং ফিল্টারের মধ্য দিয়ে পাস করবে, তখন সেটা শুধু প্রপাগেট করবে উপর নিচ বরাবর। ঠিক আছে, তো এই ধরনের প্রপাগেশনকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। তো এই ধরনের ফিল্টার কিভাবে কই পাওয়া যায়? এই ধরনের ফিল্টার আছে, বিভিন্ন ধরনের ফিল্টার আছে, টুরমালিন ক্রিস্টাল আছে, তারপরে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল আছে, তারপর এই টাইপের বিভিন্ন কিছু, যেমন হচ্ছে ক্যালসাইট ক্রিস্টাল আছে। এইসব দিয়ে যদি আমরা লাইটকে তখন প্রপাগেট করি, তখন হচ্ছে এই ধরনের এক ধরনের ক্রিস্টাল তৈরি হয়। কোয়ার্টাস, সোডিয়াম ক্লোরাইড, এগুলো হচ্ছে এগুলাই এক্সাম্পল। বা ইভেন অনেক সময় সুগার সলিউশন, মানে চিনি দ্রবণ বা টার্টারিক অ্যাসিড, মানে হচ্ছে তেঁতুল পানির যে দ্রবণ, সেগুলো অনেক সময় এরকম বিভিন্ন প্রপার্টি শো করে। তো এটা আসলে উপকারিতাটা কি? হ্যাঁ, ওই যে স্যার সিকিউরিটি স্যার লেজার রশ্মি যেগুলো আছে স্যার, মানে ওইখান থেকে স্যার মানে আইডেন্টিফাই করে দেয় স্যার, মানে ওইটার স্যার কাহিনীটা কি হবে স্যার? মানে সিকিউরিটি লেজার রশ্মি না, ওটা তো লেজারে তো বিভিন্ন ধরনের আছে, প্রপার্টি আছে। ঠিক আছে, ও লেজারে বিভিন্ন টাইপের প্রপার্টি আছে এবং সেই প্রপার্টি দিয়ে বিভিন্ন কিছু করা যায়। ঠিক আছে, লেজার লাইট হচ্ছে খুব তোমার ওটার বেদন ক্ষমতা একটু বেশি, যার কারণে মানে ওটার এটা আসলে ডিফারেন্ট, প্রপার্টিটা আসলে ডিফারেন্ট। আচ্ছা দেখো, যে পোলারাইজেশনের আসলে সুবিধাটা কি? পোলারাইজেশনের সুবিধা হচ্ছে যে এখানে যে তুমি ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো হচ্ছে এগুলো হচ্ছে একটা নর্মাল ক্যামেরা দিয়ে তোলা। সেই একই ছবি একটা পোলারাইজড ক্যামেরা দিয়ে তুললে তখন এই অবস্থা হয়, মানে কোনো রিফ্লেকশন থাকে না। ঠিক আছে, এইখানে কি অনেক আছে না, লাইটের একদম রিফ্লেক্ট করছে, থাকে না। তারপরে ধরো এটা হচ্ছে একটা নর্মাল ক্যামেরায় তোলা একটা ব্যাঙের ছবি, সেই ছবিটাই তুমি যে একটা পোলারাইজড লেন্স ইউজ করে তৈরি করো, তুলো, তখন এটা হবে এরকম, মানে পুরোপুরি রিফ্লেকশনটাকে রিডিউস করে দেয়। ঠিক আছে, তো এরকম আরো কিছু উপকারিতা আছে লেজারের পোলারাইজেশনের, যে উপকারিতাগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো, বা এটা নিয়ে ডিটেইল যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো।